রংপুরে ভোগান্তির আরেক নাম বিদ্যুতের প্রিপেইড মিটার। দফায় দফায় রিচার্জেও চালু হয় না সংযোগ, ক্ষুব্ধ গ্রাহক। রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা খুন, সালিশি বৈঠকে যুবদল নেতার হামলার শিকার হন তিনি। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মাঠে নামবে টাইগাররা। মিরপুর স্টেডিয়ামে খেলা শুরু সকাল 11টায়। স্বাগত সকালের বুলেটিনে, আমি সওদা ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রংপুরে সাধারণ মানুষের কাছে এখন জনভোগান্তির আরেক নাম বিদ্যুতের প্রিপেইড মিটার। দফায় দফায় রিচার্জের পরও বিদ্যুৎ সংযোগ চালু না হওয়ায় গ্রাহকদের ক্ষোভ আর ভোগান্তি পৌঁছেছে চরমে। প্রতিকার চেয়ে বিদ্যুৎ অফিসে ছুটেও মিলছে না কোনো সুরাহা। রংপুর নগরীতে বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে দিন দিন বাড়ছে জনদুর্ভোগ। নগরীর গণেশপুর এলাকার স্বামীহারা ষাটোর্ধ্ব গৃহবধূ শামসুন্নাহার একমাত্র ছেলে ঢাকায় থাকায় পুরো সংসারের দায়িত্ব তার কাঁধেই। কিন্তু স্মার্টফোন চালাতে না পারায় প্রিপেইড মিটারই এখন তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আমার মিটারে টাকা বছর দিন ঢুকেছে 200 না আসে নাই, আবার কালকে 1000 হাওলাত করে ঢুকেছে। আমি বলে দেখি কি কম হয়েছে না কাটি নিচ্ছে নাকি বুঝি না, যেহেতু তারপরে ওটাও নাই, এখন বলে অব্দ আশা লাগলো আমার। একই অবস্থা গুলাতিপাড়া এলাকার মেহেদি হাসানেরও। নগরবাসীর অভিযোগ, মিটার স্থাপনের পর থেকেই বাড়তি টাকা কেটে নেওয়া, রিচার্জের পর দ্রুত ব্যালেন্স শেষ হওয়া সহ বিভিন্ন চার্জের নামে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। তার উপর নতুন করে যুক্ত হয়েছে রিচার্জের বিড়ম্বনা। 1000 টাকা বললে মোটামুটি 250-300 টাকা এরকম কেটে নিচ্ছে ওভারঅল আর কি। এদিকে প্রিপেইড মিটার বাতিল ও গ্রাহক হয়রানি বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করে আসছে স্থানীয়রা। দ্রুত এই সমস্যা সমাধান না হলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। রিচার্জ করার সঙ্গে সঙ্গেই মিটার ভাড়া, ডিমান্ড চার্জ, ভ্যাট, রিবেট নানা নামে যে ফি সেগুলি কর্তন করা হয়। সম্প্রতি সরকারের তরফ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে প্রিপেড মিটারের ভাড়া বাতিল করা হবে, কিন্তু এরপরও অন্যান্য অনেক ফি রয়েছে যেগুলো আসলে অযৌক্তিক। জনদুর্ভোগের কথা স্বীকার করে দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস এই কর্মকর্তার। আমরা গ্রাহকের কাছে লোক পাঠাই দিব যে তারা গ্রাহকের আইন নেয় কি টোকেনগুলো আপডেট দিয়ে আসবে, তাহলে আর আপনার এই যে গ্রাহকের ভোগান্তি হচ্ছে আপনার টোকেন থেকে দেওয়া হওয়া, ভুল হওয়া বা হচ্ছে না, বিরক্ত হওয়া, এই জিনিসটা তো গ্রাহকরা একটু রেহাই পাবে। কর্তৃপক্ষের আশ্বাসের বাণীতে কতদিনে বাস্তব রূপ নেয় এখন সেটাই দেখার বিষয়। নাগরিক ভোগান্তি কমিয়ে দ্রুত ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতের দাবি রংপুরবাসীর। রেজাউল ইসলাম বাবু, ওয়ান নিউজ, রংপুর। রাজধানীর মৌচাকে চাঁদাবাজিকে কেন্দ্র করে রমনা থানা সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত স্বজনদের অভিযোগ, রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুর নেতৃত্বে এই হত্যাকাণ্ড হয়েছে। সোমবার রাত 8টার দিকে চাঁদাবাজিকে কেন্দ্র করে রমনা থানার যুবদল নেতা বাবুর সাথে স্বেচ্ছাসেবক দলের বিল্লাল গ্রুপের মধ্যে শুরু হয় উত্তেজনা। এক পর্যায়ে বাবুর নেতৃত্বে তার অনুসারীরা বিল্লালের বুকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় বিল্লালকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাবু এখানে অবেন চাঁদাবাজি করে সবাই জানে, এবং বাবুকে মহানগরের কোন নেতা শেল্টাতে এটাও সবাই জানে, আর তার শেল্টার সাথে বাবু এই কাজ করতে পারে না। মহানগরের কোনো নেতা এখানে জড়িত থাকবে, থানার নেতা জড়িত থাকবে, সে যত বড় নেতা হোক, সে যদি এই মার্ডারের সাথে জড়িত থাকে তার সর্বোচ্চ মৃত্যুদণ্ড, তার শাস্তি চাই। মূলত ঘটনাটা হচ্ছে একটা দোকান নিয়ে, ফুটপাতটা নিয়ে আমাদের রমনা থানার মধ্যে অনেক চাঁদাবাজি যুবদলেরই করে এগুলো। মূলত অতি দ্রুত ধরে গ্রেপ্তার করে তাদের ফাঁসি হোক। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানায় পুলিশ। রমনা জোনের সহকারী কমিশনার বলেন, হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। মামলা আমরা ভিক্টিমের পরিবারের সাথে আমাদের কথা হয়েছে, আমরা অভিযোগ প্রাপ্তির সাথে সাথেই মামলা গ্রহণ করব। আর মামলা গ্রহণের আগে থেকেই আমরা কাজ শুরু করেছি, এবং যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে যাতে দ্রুততার মধ্যে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি সে ব্যাপারে আমরা খুবই বদ্ধপরিকর।
ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারে এরই মধ্যে অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সায়েম চৌধুরী, ওয়ান নিউজ, ঢাকা। বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ আজ প্রথম ওয়ানডে। স্পোর্টিং উইকেটে খেলে অজিদের সিরিজ হারাতে চায় বাংলাদেশ। ক্রিকেটারদের ধারাবাহিকতা ধরে রাখার পরামর্শ অধিনায়ক মেহেদী মিরাজের। অন্যদিকে টাইগারদের সমীহ করে কথা বলেছেন অধিনায়ক জশ ইংলিশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 11টায়। বলেন দেখি গেস করেন। ফুটবল বিশ্বকাপে কোন দল সাপোর্ট করছেন, এই প্রশ্নে মেহেদী হাসান মিরাজের হেঁয়ালি। শেষ পর্যন্ত লুকিয়েই রেখেছেন ফুটবলে হৃদয় কাকে দিয়েছেন তা। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় সিরিজের আগেও আলোচনায় আছে বিশ্বকাপ ফুটবল। গ্রেটেস্ট শো অন আর্থ চলাকালীন টাইগাররা শতভাগ ফোকাসড থাকতে পারবে তো? আমাদের একটাই প্ল্যান, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে, ম্যাচ জিততে হবে। 15 বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। সেই সিরিজের ট্রফি উন্মোচন হয়েছে খানিকটা সাদাসিধেভাবে, কিন্তু মানতে দ্বিধা করবেন না কেউই, ট্রফিটা দেখতে হয়েছে বেশ সুন্দর। স্বাভাবিকভাবেই মিরাজ চাইবেন ঘরের ট্রফি ঘরে রেখে অজিদের সিরিজ হারাতে। মিরপুরে টাইগাররা সিরিজ জিততে পারে যে কোনো দলের বিপক্ষে, পূর্বেও বাংলাদেশ তা করে দেখিয়েছে। কিন্তু ঘরের মাঠে বাংলাদেশের জেতা প্রতিটা সিরিজে মোরলরা নাক সিটকিয়েছে। উইকেটের সহায়তা নিয়ে জিতেছে বাংলাদেশ, এমনটাই শোনা গেছে। বাংলাদেশ ক্যাপ্টেনও যেন খানিক বিরক্ত এসবে। মিরপুরে যে ভালো উইকেটও বানানো সম্ভব মনে করিয়ে দিয়েছেন মিরাজ, দিয়েছেন ভালো পিচেই অজিদের হারানোর হুঙ্কার। মিরপুর মানেই মনে হয় ঘূর্ণি উইকেট, মিরপুর মানেই মনে হয় যে আমরা বাজে উইকেটে খেলছি, এরকম না। আর আমার কাছে মনে হয় যে মিরপুরেও আমরা ভালো উইকেট করতে পারি। আমরা লাস্ট 2-3টা সিরিজ আমরা দেখেছি এবং আমার কাছে মনে হয় উইকেটটা অনেক ভালো আছে। আমরা চেষ্টা করব ভালো উইকেটে খেলার জন্য। স্পোর্টিং উইকেটে ব্যাটার বোলার দুই পক্ষই পায় সমান সুবিধা। লেগ স্পিনাররা এমন পিচে হতে পারেন ট্রাম্প কার্ড। অস্ট্রেলিয়া শিবিরও তাই সতর্ক রিশাদ হোসেনকে নিয়ে। কিন্তু বাংলাদেশ অধিনায়কই যেন ভরসা পাচ্ছেন না টাইগার লেগের উপর। মিরাজ রিশাদকে দিয়েছেন আরও ইমপ্রুভ করার উপদেশ। He's a very good bowler. He's played a lot in the Big Bash, so I think a few guys have had a look at him. Obviously, Matthew Wade's on our staff, Nathan Ellis, those guys down in Hobart, I've seen a lot of him. রিশাদ অবশ্যই আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা বলার এবং আমরা ওকে অবশ্যই ট্রাস্ট করি। কিন্তু আপনি একটা জিনিস দেখতে হবে, T20 ODI কিন্তু ডিফারেন্ট ফরম্যাট। ওডিআইতে কিন্তু আপনার অনেক সময় রান চেক দিতে হয়, অনেক সময় উইকেট নিতে হয়। সো আমার কাছে মনে হয় ওর আরও কিছু ইমপ্রুভ করতে হবে। রিশাদকে নিয়ে অজিদের ভয়টা সঠিক নাকি বাংলাদেশের রিশাদকে উপেক্ষা করার ইঙ্গিতই ঠিক, তা জানা যাবে ম্যাচের পর। তবে দুই দলের স্কোয়াড এবং পিচ দেখে এতটুকু নিশ্চিত যে প্রথম ম্যাচে দুই দলের পেসারদের একটা বড় রোল থাকবে। সেক্ষেত্রে টাইগাররাই কি খানিকটা এগিয়ে থাকবে? Find out after the series is played, I guess. Obviously, you take some big guys out of our squad, but I think the guys that have been playing a lot over the last couple of years, Nathan Ellis, Xavier Bartlett, Ben Dwarshes, they've got a fair bit of experience at this level now, so they're also incredibly exciting, and I'm looking forward to see what they can do this series. না কোচু অজিরা মানতে চায়নি বাংলাদেশি পেসারদের শ্রেষ্ঠত্ব, বরং একরকম চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছে তাসকিন মোস্তাফিজদের। নিজের আঙিনায় এই চ্যালেঞ্জটা সাদরে গ্রহণ করতেই পারেন নাহিদ রানারা। মাঠে ইংলিশদের দেখাতেই পারেন ফাস্ট বোলারদের দুনিয়ায় এখন রাজা কারা। ফয়সাল হাবিব, ওয়ান স্পোর্টস, ঢাকা। সকালের বুলেটিনে নিচ্ছে একটি বিরতির সাথেই থাকুন। আবারও স্বাগত সকালের বুলেটিনে। আসছে বাজেট, নতুন বাংলাদেশ গড়ে তোলার পদক্ষেপ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে রাজধানীর বাসাবোতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, তালাবিহীন ঝুড়ি থেকে দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে গেছেন জিয়াউর রহমান, আর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে কাজ করছেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজন সৃষ্টি করতে চায়। আগামী 11 তারিখে বাজেট হবে। আমরা অত্যন্ত আশাবাদী এই বাজেটের মধ্যে দিয়ে আমরা দেখব যে নতুন বাংলাদেশকে গড়ে তোলবার জন্য নতুন ভাবে পদক্ষেপ নেওয়া হবে। আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করতে চাই। একটা গোষ্ঠী মাথা চারা দিয়ে উঠছে, এ ব্যাপারে আমাদেরকে সকলকে সচেতন থাকতে হবে।
ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি 7 দিনের জন্য স্থগিত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ইন্টার্ন চিকিৎসকদের সাথে বৈঠকের পর একথা জানান স্বাস্থ্যসেবা সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী। আন্দোলনকারীদের 6 দফা দাবি মেনে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সব পদ্ধতি অনুসরণ করে দাবিগুলো বাস্তবায়নের ব্যবস্থা করা হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে অগ্রগতি না হলে আন্দোলনকারীরা তাদের পরবর্তী কর্মসূচি গ্রহণ করতে পারবেন। 6 দফা দাবিতে গত রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন বিভিন্ন সরকারি হাসপাতালের চিকিৎসকরা। দেশের 118টি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে অন্তত 36টিতে কর্মবিরতি পালন করা হয়। এ সময় তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের FCPS ট্রেনিং বিষয়ে নোটিশকে অযৌক্তিক ও চিকিৎসক বিরোধী আখ্যা দেন। তাদের 6 দফা দাবির মধ্যে আছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন, মাসিক ভাতা 30,000 টাকা করা, সরকারি চিকিৎসকদের জন্য আলাদা বেতন স্কেল চালু করা। আমরা আজকে এই ফলপ্রসূ আলোচনা আমরা আসলে আলোচনার মাধ্যমেই আমরা মনে করি আলোচনা কথাবার্তা যদি আমরা নিজেদের মধ্যে করি তাহলে আমার মনে হয় দূরত্বটা অনেক কমে আসে এবং এইটা সব সমস্যার সমাধান করা সম্ভব। তো আমার বিশ্বাস যে আমরা এই আলোচনা আরও আমরা অব্যাহত থাকবে এবং ওনাদের এই দাবি দেওয়াগুলো আমরা বাস্তবায়ন নিশ্চয়তা আমরা দিচ্ছি। আমরা মনে করি একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতে এবং স্যারদের আশ্বাসের ভিত্তিতে আমরা 7 কর্মদিবসের জন্য আমাদের যে কর্মবিরতি চালু ছিল এবং আমাদের স্টুডেন্টদের যে ক্লাস বর্জন কর্মসূচি ছিল সেটা 7 কর্মদিবসের জন্য স্থগিত করা হয়েছে। রাজশাহী শহরের উত্তর চকপাড়া এলাকায় রাস্তা থেকে উঁচু করে বানানো হয়েছে ড্রেন। 1,16,00,000 টাকায় নির্মিত এই ড্রেন স্থানীয়দের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের অপরিকল্পিত 795 মিটার এই ড্রেন নির্মাণের মাধ্যমে অপচয় হয়েছে সরকারি অর্থের। রাজশাহী নগরীর 26 নম্বর ওয়ার্ডের উত্তর চকপাড়া এলাকায় গেলে যে কারোরই চোখে পড়বে এই অস্বাভাবিক ড্রেন। সাধারণত রাস্তার পাশে গর্ত করে বানানো হয় ড্রেন, কিন্তু এই ড্রেনটি তৈরি হয়েছে রাস্তার ওপরে। 2022 সালে নির্মিত হলেও এটি এখনো চালুই হয়নি, চালু করার সুযোগও নেই, কারণ আশপাশের বাড়িঘরের থেকে তো বটেই ড্রেনটি রাস্তা থেকেও অনেক উঁচু। গত 4 বছর ধরে এলাকার মানুষ এই অস্বাভাবিক ড্রেনের দুর্ভোগে নাকাল। প্রশস্ত রাস্তাটি দিয়ে আগে রিকশা ছাড়াও যান্ত্রিক অন্যান্য ছোট যানবাহন চলাচল করত, সেটি এখন কাদামাটির হাঁটা পথে পরিণত হয়েছে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় আটকে যায় এখানকার মানুষের স্বাভাবিক জীবনযাপন। শহরের ভেতরে একখণ্ড পিছিয়ে পড়া গ্রামে পরিণত হয়েছে এই মহল্লাটি। এই ড্রেনটা এমনভাবে করেছে আমরা এপার পানি এপারেও আসতে পারি না, প্রত্যেকেরই বাড়িতে পানি জমে যাচ্ছে। এই ড্রেনটা করার কারণে যেটা সমস্যা হয়েছে, একটু বৃষ্টি হলেই পানিটা আপনার এই রাস্তাতে আটকে যায়। আমাদের রাস্তা করা বাদে আমাদের ড্রেন করে দিয়েছে, আর ড্রেনটা এমন লেভেলে করেছে যেটা কোনো কাজে আসছে না। অস্বাভাবিক এই ড্রেন সম্পর্কে তথ্য নেই 26 নম্বর ওয়ার্ড কার্যালয়ে। তবে ওয়ার্ড কার্যালয়ের সচিব জানিয়েছেন, রাস্তা থেকে উঁচু এই ড্রেন বানানোর প্রতিবাদ করেছিলেন এলাকাবাসী। ইঞ্জিনিয়ার আসলে লেভেলটা কিভাবে টানেছে, আর উচ্চতাটা কেমন করেছে, ভুল ত্রুটি ওরাই বুঝবে বিষয়টা। কাউন্সিলর মহোদয়কে অনেকে ব্যক্তিগতভাবে বলেছে। উঁচু ড্রেনের কারণে এলাকার একদিকের পানি আরেক পাশে যাওয়ার সুযোগ বন্ধ, আর বন্ধ ড্রেনে দিনের পর দিন জমে থাকা পানি যেন মশা উৎপাদন কেন্দ্র। যে কোনো এলাকার জলাবদ্ধতা দূর করার জন্য তৈরি করা হয় ড্রেন, অথচ রাজশাহী শহরের চকপাড়া এলাকার এই ড্রেনটি বানানোর পর এলাকাবাসী চরম জলাবদ্ধতার শিকার। প্রতি বছর বর্ষা মৌসুমেই বাড়িতে পানি ঢুকে যাওয়ার অবস্থা, অথচ এলাকার মানুষ বলছে এইখানে ড্রেন নির্মাণের দাবিই জানায়নি তারা কখনো। প্রশ্ন উঠেছে, তাহলে কার স্বার্থে রাস্তার চাইতে উঁচু এই ড্রেনটি বানানো হলো? নির্মাণের 4 বছর ধরে অকেজো হয়ে পড়ে থাকা ড্রেনটি এলাকার মানুষের উপকারে এসেছে নাকি দুর্ভোগ বাড়িয়েছে তার খোঁজ রাখেনি রাজশাহী সিটি কর্পোরেশন। তবে চ্যানেল ওয়ানের কাছে এই তথ্য শোনার পর নতুন করে ভাবার আশ্বাস দিলেন প্রশাসক। আমাদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মঈন আহমেদ বলেছেন, আমি নিজেই সরজমিন দরকারি পরিদর্শন করে এটি আলোচনা করে একটি দরকার কমিটি করার মধ্য দিয়ে আমরা সিদ্ধান্ত নেব। নগর পরিকল্পনাবিদরা বলছেন, শহরের পরিকল্পিত উন্নয়ন করতে হলে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিকল্পনার উপর গুরুত্ব দেওয়া দরকার। রাজশাহীর যে এক্সিস্টিং মাস্টার প্ল্যান আছে RMDP 22 থেকে 41, সেটা আমাদের প্রপারলি ফলো করতে হবে। এটাকে ঠিক রেখে তাদের সমন্বিতভাবে কাজ করলে পর ডেফিনেটলি আমাদের রাজশাহী যে অবস্থা আছে এর থেকে আরও ভালো অবস্থায় আমরা যেতে পারবো। এলাকাবাসীর দাবি, অবস্থানগত কারণে শহরের উত্তর চকপাড়া গুরুত্বপূর্ণ হলেও শুধুমাত্র এই ড্রেন ও রাস্তার কারণে এই এলাকায় নতুন করে কেউ বাড়ি বানাতে আগ্রহ দেখান না।
আহসান হাবিব, অপু, ওয়ান নিউজ, রাজশাহী। পাবনায় আলাদা স্থানে একজনকে গুলি করে আরেকজনকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় পাবনা পৌর এলাকায় সন্তানকে মাদ্রাসায় দিতে গেলে সেখানেই আলী হোসেন গুলিবিদ্ধ হন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্তানের সামনেই আলী হোসেনকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এদিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় কথা কাটাকাটির জেরে মনিরুল নামে ব্যক্তিকে ছুরিকাঘাত করে রাকিব নামে অপর ব্যক্তি। মনিরুলকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চ্যানেল ওয়ানে সংবাদ প্রকাশের পর নাটোরের বড়াই গ্রামের চৌমোহন গ্রামে কথিত জিনের বাদশাদের আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। গত ৫ জুন চ্যানেল ওয়ানের সংবাদটি প্রচার হলে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। সোমবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চৌমোহন গ্রামে কথিত জিনের বাদশাদের আস্তানায় অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। সেখান থেকে নানা সরঞ্জাম জব্দ করা হয়। পুলিশ জানায়, বাড়িঘর তালা দিয়ে পালিয়ে যায় কথিত জিনের বাদশারা। আবারও স্বাগত সকালের বুলেটিনে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। অর্থনৈতিক জোট ব্রিক্সের সদস্য হতে বাংলাদেশকে সহায়তা করবে রাশিয়া। সোমবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এদিকে পরমাণু ও মহাকাশ গবেষণায় আগ্রহ প্রকাশের পাশাপাশি রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী। মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডক্টর খলিলকে শুভেচ্ছা জানিয়ে তাকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন ল্যাভরভ। পাশাপাশি বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একত্রে কাজ করার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেন তিনি। আগামী বছর বাংলাদেশ রাশিয়া কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছর পূর্তি হতে যাচ্ছে। এই উপলক্ষকে উদযাপন করতে বাংলাদেশের সাথে বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি এবং সামরিক প্রযুক্তি খাতে বিশেষ পদক্ষেপ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন ল্যাভরভ। এদিকে সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচনে তাকে সমর্থন দেয়ায় ল্যাভরভের প্রতি কৃতজ্ঞতা জানান ডক্টর খলিলুর রহমান। I sincerely thank the Russian government for its support, and I seek your continued cooperation during the discharge of my responsibilities, and I eagerly look forward to meeting with you in September on the sidelines of the Assembly. এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং প্রধানমন্ত্রী মিখাইল মিশুৎসিনকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন ডক্টর খলিল। পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহায়তা করায় রাশিয়ার প্রশংসা করেন তিনি। I bring and convey the greetings of the people of Bangladesh and my Prime Minister, Mr. Tariq Rahman. I thankfully recall our historic relations and the contribution of the former USSR during our liberation war. বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই নেতা। সেখানে ডক্টর খলিল রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার উপর জোর দেন। Our bilateral relations have since seen expanding into trade, education, culture, defense, energy, food, and agriculture and other fields. And we have discussed the possibilities of further strengthening our engagement along all these areas. পাশাপাশি রাশিয়ার সাথে মহাকাশ ও পরমাণু গবেষণায় যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। Our interest in Russia's advancement in space technology. অন্যদিকে ল্যাভরভ বলেন, ব্রিক্স জোটে বাংলাদেশের যোগদানের আগ্রহের বিষয়টি তার বিবেচনায় রয়েছে। জোটের সিদ্ধান্তে আপাতত নতুন সদস্য যোগদানের বিষয়টি স্থগিত থাকায় এটি পুনরায় চালু হলেই বাংলাদেশকে এই অর্থনৈতিক জোটের সদস্য হতে সহায়তা করবে রাশিয়া। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। যুদ্ধবিরতি ভেঙে পাল্টাপাল্টি হামলার পর আবারও তা স্থগিতের ঘোষণা দিয়েছে ইরান ও ইসরায়েল। সোমবার লেবাননে হামলা বন্ধের শর্তে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দেয় ইরান। তবে লেবাননে হামলা হলে কঠোর ও বিধ্বংসী পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেয় তেহরান। এর পরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান যে তার দেশ এই মুহূর্তে হামলা বন্ধ রাখছে। তবে ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়ে যায়নি বলেও হুঁশিয়ারি করেন নেতানিয়াহু। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইসরায়েল ইরানে হামলা বন্ধ করেছে বলে বিবিসিকে জানিয়েছে হোয়াইট হাউস।
ট্রাম্পের নির্দেশ অমান্য করে যে নেতানিয়াহু ইরানে হামলা চালান, বিবিসির সাথে ফোন আলাপে বিভিন্ন গণমাধ্যমের এই দাবি প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। যদিও আমেরিকার সংবাদ মাধ্যম অ্যাক্সিওস দাবি করছে প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি নিষেধ থাকা সত্ত্বেও ইসরায়েল এই হামলা চালায়। এই ছিল সকালের বুলেটিনে। একটু পরেই দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।